শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। আসল নাম নিখিল সরকার, লিখতেন শ্রীপান্থ ছদ্মনামে। জন্ম 1932 সালে ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রামে। কাজ করেছেন সাংবাদিক হিসাবে যুগান্তরে, কাজ করেছেন আনন্দবাজার পত্রিকায়। শ্রীপান্থ ছদ্মনামে বহু বই প্রকাশিত হয়েছে তাঁর। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে আজব নগরী, শ্রীপান্থের কলকাতা, যখন ছাপাখানা এলো, মহন্ত এলোকেশী সংবাদ, কেয়াপাত মেয়ে, মেটিয়া বুরুজের নবাব, বটতলা, হারেম ও দেবদাসী প্রভৃতি। আমরা আজ থেকে শ্রীপান্থের যে লেখাটি পড়া শুরু করছি তার নাম ঠগি। ঠগি বলতে বিশেষ শ্রেণীর এক দস্যু দলকে বোঝায় বা বোঝাতো, যারা পথিকের গলায় রুমাল বা কাপড় জড়িয়ে হত্যা করত। ঠগিরা ত্রয়োদশ থেকে ঊনবিংশ শতকে বাংলায় এবং উত্তর ভারতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা হিন্দুদের দেবী কালীর পূজা করত। তাদের কথা প্রথম জানা যায় 1356 সালে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির লিখিত ফিরোজ শাহর ইতিহাস গ্রন্থে। 1830 সালে গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ভারতে প্রশাসক উইলিয়াম হেনরি স্লিম্যানকে ঠগিদের নির্মূল করতে নির্দেশ দেন। হেনরি স্লিম্যান কয়েক বছরের চেষ্টার ফলে ঠগিদের নির্মূল করতে সমর্থ হন। কিছু হিসেব অনুযায়ী 1740 সাল থেকে 1840 সাল পর্যন্ত ঠগিরা 10 লক্ষের বেশি মানুষ হত্যা করেছিল। তারা সাধারণত দলগতভাবে ব্যবসায়ী, তীর্থযাত্রীর কিংবা সৈন্যের ছদ্মবেশে ভ্রমণ করত এবং পথমধ্যে অন্য তীর্থযাত্রীদের সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে মিশে যেত। তারপর তারা হঠাৎ করেই কোনো যাত্রা বিরতিতে ভ্রমণকারীদের গলায় হলুদ রঙের কাপড় পেঁচিয়ে হত্যা করত। তারপর মৃতদেহগুলোকে একসাথে হাড় ভেঙে কবর দিয়ে রাখত, যাতে পচন প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়। ঠগিরা সাধারণত বংশ পরম্পরায় এই হত্যাকাণ্ড ঘটাত। একজন ঠগি বালক 18 বছর হলে সে হত্যার অনুমতি দিত। 1812 সালে ব্রিটিশ সরকার ঠগিদের কথা প্রথম জানতে পারে। সে সময় একটি গণকবরে 50টি মৃতদেহ গলায় ফাঁস দিয়ে হত্যা করা অবস্থায় পাওয়া গিয়েছিল। ঠগিরা তাদের দেবীকে বাংলায় ভবানী নামে ডাকত। তারা সাধারণত বছরের এক সময় ঘর সংসার করত এবং শরৎকালে দলগতভাবে যাত্রা করত মানুষ হত্যার জন্য। ঠগিরা দলের সর্দারকে জমাদার নামে অভিহিত করত। ঠগিদের প্রধান তীর্থক্ষেত্র ছিল পশ্চিম বাংলার কালীঘাট ও বিন্ধ্যাচলের ভবানী মন্দির। ঠগিরা হত্যাকাণ্ডের জন্য একটি হলুদ রঙের রুমাল বা গামছা জাতীয় কাপড় ব্যবহার করত। হত্যার সময় একজনকে হত্যার জন্য 3 জন ঠগি থাকত। এদের একজন মাথা ঠেসে ধরত, একজন রুমালটি শিকারের গলায় পেঁচিয়ে ধরত ও আরেকজন পা ধরে থাকত। ঠগিরা হত্যার পর লাশগুলোকে মাটিতে পুঁতে ফেলত। কেউ পালিয়ে গেলে ঠগিদের অগ্রবর্তী দল তাদের হত্যা করত। তবে তারা সাধারণত ভিক্ষুক, সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, ঝাড়ুদার, তেল বিক্রেতা, কাঠমিস্ত্রি, কামার, বিকলাঙ্গ, কুষ্ঠরোগী, গঙ্গা জলবাহক ও নারীদের হত্যা করত না।
ঠগি প্রসঙ্গে শ্রীপান্থ নিজেই বলেছেন, এ বইয়ের স্থান কাল পাত্র কিছুই কাল্পনিক নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্র, এমনকি পরিবেশ এবং সংলাপও ঐতিহাসিক সত্য। অবশ্য উদ্ধৃতিগুলি কোনো কোনো ক্ষেত্রে শব্দ নয়, বক্তব্যের দিক থেকেই আক্ষরিক। শুরু হচ্ছে শ্রীপান্থের ঠগি। হারিয়ে গেলেন। ভোপাল থেকে ঔরঙ্গাবাদের পথে হাঁটছিলেন দুই মুসলমান পথিক। দুইজনের হাতে দুই গাদা বন্দুক, সঙ্গে একটা ছোট্ট আরবি ঘোড়া, ঘোড়ার পিঠে সওদা। রুক্ষ পাহাড়িয়া পথ, মাইলের পর মাইল জনহীন উপত্যকা। দিনান্তে কখনো কাঁটা গুলুমের ঝোপের মতো এক আধখানা গ্রাম। চলতে চলতে ওরা তাপ্তি নদীর তীরে এসে হাজির হলেন। তাপ্তির সেই নামহীন ঘাটে সেদিন যেন কোনো পীরের মেলা। এখানে ওখানে গাছতলায় রাশি রাশি মানুষ, কেউ রসুই পাকাচ্ছে, কেউ তামাক খাচ্ছে, কেউ গলা ছেড়ে গান গাইছে, বিন্ধ্যাচলের গান। তাদেরই একজন এগিয়ে এসে সালাম জানালো, বলল, এই আমার নাম রোশন জমাদার, ওই দেশ ঝাঁসির পুরাকা। দলে আমরা 5-3 গন্ডা, আমরাও ঔরঙ্গাবাদের যাত্রী। আর একজন 2 থালা খাবার নিয়ে এগিয়ে এলো, বলল, ওই খাটে বসেছিলুম, আপনারা মেহমান বহু দূর হেঁটে এসেছেন, ওই আপনাদের না দিয়ে খালি তো গুনাহ হয়। দেখতে দেখতে 2 দলে বন্ধুত্ব হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে পথিকেরা একসঙ্গে চলতে আরম্ভ করলেন। তাই ভালো, নির্জন পথঘাট দিনকাল ভালো নয়। দল যত বড় হয় ততই মঙ্গল। বোরহানপুর পেছনে পড়ল। ঝাঁসির 112 মানুষের বিরাট বাহিনীর সঙ্গে এগিয়ে চলেছেন ভোপালের কারবারি যুগল। এবার আর কোনো ভয় নেই তাঁদের, কোনো দুশ্চিন্তা নেই। যেখানেই রাত হোক, রাত্রি নিয়ে কোনো ভাবনা নেই। সন্ধ্যা যখন নামলো, ওরা তখন আরো 6 ক্রোশ দক্ষিণ একটি গাঁয়ের বাঁয়ে। গাঁয়ের নাম তানকলি। রোশন জমাদার বলল, ওই সেই ভালো, ওই রাতটা এখানেই কাটান যাক। অদূরে সন্ধ্যার শান্ত গ্রাম। কালো কালো কুঁড়েগুলোর পিঠ ফুঁড়ে ধীরে ধীরে ধোঁয়া উঠছে। রাত্রিরের খাবারের আয়োজন হচ্ছে। ঘরে ঘরে প্রদীপ জ্বলছে, যেন এক ঝাঁক জোনাকি স্থির হয়ে আছে। চারিদিকে তাকিয়ে ভোপালের মানুষ দুজনও সায় দিলেন, হ্যাঁ সেই ভালো। ঘোড়ার পিঠ থেকে বোঝা নামানো হলো। আম্রকুঞ্জের ধারে ছাউনি পড়ল। কেউ রুটি বানাতে বসলো, কেউ তামাক সাজাতে, কেউ ধারে কাছে শুকনো ডালপালা কিছু পাওয়া যায় কিনা তাই দেখতে বেরিয়ে গেল। হাতে হাতে কাজ। দেখতে দেখতে আয়োজন শেষ। সন্ধ্যার 2 ঘড়ি পরেই খাওয়া দাওয়া সম্পূর্ণ। রোশন জমাদার নিজে অতিথি দুজনের পাশে বসে একসঙ্গে খেল। খাওয়া শেষে নিজে গিয়ে তামাক সেজে নিয়ে এলো। তারপর বসলো গল্পে। নানা রাজ্যের নানা গল্প শুনতে শুনতে চোখ জড়িয়ে আসে। তবুও জোর করে জেগে থেকে বসে থাকতে ইচ্ছে করে। বহু দেশ দেখেছেন ভোপালের এই 2 কারবারি, কিন্তু এমন মিষ্টি গলা, গল্প বলার এমন ভঙ্গি আর কোনোদিন শুনেছেন বলে মনে পড়ে না। ওরা ঠায় জেগে বসে রইলেন। মাঝে মাঝে তামাক আসছে, জমাদার গুড়গুড় করে তাই ডাকছে। বাতাসে মিষ্টি গন্ধ। ওরা তন্ময় হয়ে রোশন জমাদারের মুখের দিকে তাকিয়ে আছে। তাই ছিলে রাত ক ঘড়িতক তাকেও জানে না,
কিন্তু রোশন জমাদার নিজে বলেছে ভোপালের কারবারি দুজন তার মাদুরে বসেই গল্প শুনছিলেন। বোরহানপুর থেকে 6 ক্রোশ দূরে তানকলি গাঁয়ের বাঁয়ে আম গাছ তলায় বিছানো সেই মাদুরটি। তবুও পরদিন ভোরে কোথাও খুঁজে পাওয়া গেল না মানুষ দুটিকে। ওরা হারিয়ে গেলেন, কোন জাদু বলে যেন উধাও হয়ে গেলেন। দুটো বন্দুক, একটা ঘোড়া, এক ঘোড়া সওদা, জলজ্যান্ত দুটি মানুষ, কোথাও কোনো চিহ্ন নেই তার। ভোর হলো। উদ্বিগ্ন রোশন জমাদার চারিদিক ভালো করে তাকিয়ে দেখল। তারপর সূর্য ওঠার আগেই পা বাড়ালো দক্ষিণের পথে। তার ঝাঁসির দলে এবার আর ভোপালের কারবারিরা নেই। ওরা হারিয়ে গেছেন। কোথায় কেউ জানে না। বুড়ো রোশন জমাদারের মুখের দিকে তাকালে মনে হয় সেও না। হারিয়ে গেলে আরো একদল মানুষ হারিয়ে গেল। ওরা দলে ছিলেন 6 জন। দলপতি 15 বছরের এক তরুণ, বাকি 5 জন তার সহচর। একই দক্ষিণী পথ। কাকার কাছ থেকে বাবার কাছে ফিরে যাচ্ছে বালক। বাবা এক বর্ধিষ্ণু গাঁয়ের মোড়ল, কাকা ব্যবসায়ী, তিনি প্রবাসী, শহরে থাকেন। 15 বছরের ছেলে একা এত দূর পথে ছেড়ে দেওয়া নিরাপদ নয়। সাবধানী কাকা তাই সঙ্গে 5 জন লোক দিয়েছেন, তাছাড়া একটি ঘোড়া। জিনিসপত্র যা দিয়েছেন এক ঘোড়াই যথেষ্ট। চলতে চলতে ওরা এসে হাজির হলেন এক সরাইখানায়। সেদিনকার মতো সেখানেই রাত কাটানো ঠিক হলো। খাওয়া দাওয়া সেরে ওরা শুতে যাবেন, এমন সময় সেই ছোট্ট সরাইয়ে এসে উপস্থিত হলো নতুন আগন্তুক দল। সে দলে মানুষ হবে প্রায় 40 জন। তারাও রাতটা এখানেই থাকতে চায়। একই ছাউনির নিচে আস্তানা, সুতরাং আলাপ হলো। কথা প্রসঙ্গে জানা গেল ওরা জয়পুরের মানুষ, কাজের ধান্ধায় দক্ষিণে এসেছে। দলপতি রুস্তম খাঁ আরো জানালো আপাতত দিন 3 তারাও একই পথে চলবে বলে মতলব করেছে। তারপর সর্দারের ছেলে যখন চলে যাবে বাঁয়ে জব্বলপুরের দিকে, ওরা তখন যাবে ডাইনে ইন্দোরের দিকে। শুনে ছেলেটি যার পর নাই খুশি হলো। বহুত আচ্ছা, একসঙ্গে চলা যাবে। তার সঙ্গীরা মাথা নেড়ে সায় দিল। পরপর 2 দিন একসঙ্গে চলেছে ওরা। জয়পুরের রুস্তম খাঁ এখন আর দক্ষিণী বালকের কাছে অপরিচিত ভিনদেশী নয়। ওরা দুজনে যেন যুগ যুগান্তের বান্ধব। নিজের বয়সের কথা ভুলে গেছে রুস্তম খাঁ। সে যেন কোনো স্নেহপরায়ণ অন্ধ অভিভাবক। বালক যা বলে তাতেই সম্মত। সে যদি বলে এ গাছতলাতে বসে বিশ্রাম করব, তবে রুস্তম খাঁ সেখানেই ছাউনি ফেলতে আদেশ করে। জায়গাটা ভালো কি মন্দ সে কথা বিবেচনাই করে না। 3য় দিনে ওরা এসে হাজির হলো রঙ্গুর বলে একটা জায়গায়। ছোট্ট হাট, খানকয় মহাজনের ঘর। ওরা একসঙ্গে সেখানেই রাত কাটালো। পরদিন সকালে আবার যাত্রারম্ভ হলো। সন্ধ্যায় ওরা এসে দৌসা নামে আরেক হাটে এসে উপস্থিত হলো। বালক বলল আজ এখানেই থাকা যাক, কিন্তু বেঁকে বসলো রুস্তম খাঁর দলের লোকেরা। তারা বলল এখনো ভালো করে সন্ধে মিলায়নি, হাঁটলে আরো 2 ক্রোশ পথ অনায়াসে এগিয়ে যাওয়া যায়। রুস্তম খাঁ তাদের অনেক বোঝালো, কিন্তু তবুও তারা কিছুতেই এখানে রাত কাটাবে না। উপায়ন্তরহীন রুস্তম খাঁকে বাধ্য হয়ে বিদায় নিতে হল। সরাইখানায় কথাবার্তা বলে বালকের সব ব্যবস্থা করে দিয়ে সে বিদায় নিল। যাওয়ার আগে বলে গেল, নসিবে থাকলে কাল আবার দেখা হবে। সত্যি দেখা হয়ে গেল। রুস্তম খাঁর দল তখনও যাত্রার উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এমন সময় বালক এবং তার সঙ্গীরা এসে হাজির।
বলল, তোমাদের ধরবো বলেই আমরা অন্ধকার থাকতে বেরিয়ে পড়েছিলাম, কই পারলে কি পালাতে? খুশিতে পুরো রুস্তম খাঁর চোখ ভরে জল এলো। আবার দুই দল একসঙ্গে পথে নামলো। এবার সন্ধ্যা নামলো একটা মরা নদীর ধারে এসে। রুস্তম খাঁ আজ আর বালককে ছেড়ে যেতে রাজি নয়। তার হুকুমে সেখানেই ছাউনি পড়ল। তখনও রাত হয়নি, চারদিকে জনহীন প্রান্তর, পথের ডাইনে হঠাৎ কতকখানি বন। নদীর ধারে অস্তায়মান সূর্যের দিকে মুখ করে রুস্তম খাঁ বসে আছে। পাশে তার সেই বালক, অদূরে তার সঙ্গীরা। কেউ ঘোড়ার তদারক করছে, কেউ রান্নার আয়োজন করছে। রুস্তম খাঁ জয়পুরের গল্প বলছে, বালক তন্ময় হয়ে সে কাহিনী শুনছে। হঠাৎ কি হলো, বালকের চোখ থেকে মুহূর্তে সব যেন উধাও হয়ে গেল। সে হারিয়ে গেল। তার 5 সঙ্গী, ঘোড়া সব উধাও হয়ে গেল। বাবার কাছ থেকে খবর এলো ছেলে বাড়ি ফেরে। উন্মাদের মতো কাকা পথে নেমেছিলেন তাকে খুঁজতে। খুঁজতে খুঁজতে রঙ্গুরের সেই মহাজনের ঘর। সেখানে এসে তিনি শুনেছিলেন ছেলেটি সেখানে রাত কাটিয়েছিল বটে, তারপর দৌসা, সেখানেও সেই একই কথা। ভোরে ওরা এখান থেকে বেরিয়ে গেল। কাকা ঘোড়ার খুর ধরে আরো কক্রোশ এগিয়ে গিয়েছিলেন, কিন্তু পদচিহ্ন সেই নদী তীরে এসেই যেন শেষ। তারপর আর কেউ নেই, কিছু নেই, শুধু সেই মরা নদী, জনহীন প্রান্তর আর এক টুকরো একটা বন। তার আদুরে ভাইপো কোথাও নেই, সে হারিয়ে গেছে, কোথায় কেউ জানে না। কদিন পরে দৌসার সেই সরাইখানায় আবার ফিরে এসেছিলেন রুস্তম খাঁ। ঘরে ফেরার পথে উন্মাদ কাকা তখনও সেখানে হাউ হাউ করে কাঁদছেন। রুস্তম খাঁ এগিয়ে এসে খবর নিয়েছিলেন বালকের। তার মুখের দিকে তাকিয়ে শোকাতুর কাকা শেষ সান্ত্বনা পেয়েছিলেন সেদিন। কি করে হারিয়ে গেল ছেলেটি, বুড়ো এখনো তা ভাবতে পারে না। 19বিংশ শতকের তৃতীয় দশকের কাহিনী। তখনও রেল আসেনি, কিন্তু কলকাতার পত্তন হয়েছে, শ্রীরঙ্গপত্তনের যুদ্ধ হয়ে গেছে। ভারতে কোম্পানির রাজত্ব দ্রুত মধ্যাহ্নের দিকে এগিয়ে চলেছে। কিন্তু তবুও সে যেন কোনো অবিশ্বাস্য পৃথিবীর খবর। ভারত এক অবিশ্বাস্য দেশ। তার ঘর থেকে বের হলে মানুষ ঠিকানায় পৌঁছায় না, তারা হারিয়ে যায়। নিরুদ্দিষ্ট আজকের পৃথিবীতে বিস্ময়কর কোনো ঘটনা নয়। মানুষ এখনো হারায়, হারিয়ে যায়। কখনো স্কুল থেকে ফেরার পথে 12 বছরের ছেলে হারিয়ে যাচ্ছে, কখনো সিনেমার পথে অষ্টাদশী তরুণী, কখনো বা তীর্থের ঘাট থেকে কুলবধূ, ট্রেনের কামরা থেকে সুপ্রতিষ্ঠিত গৃহস্থ। কিন্তু সেদিনের কাহিনীর সঙ্গে কোনো মিল নেই তার। সে নিরুদ্দিষ্টের দল আরো নিঃশব্দ, তাদের হারিয়ে যাওয়ার পথ আরো নিশ্চিদ্র। ঝাঁক ঝাঁক সিপাই হারিয়ে যেত, ছুটি নিয়ে দল বেঁধে দেশে যেত, আর ফিরত না। ফৌজের কর্তৃপক্ষ কিছুকাল অপেক্ষা করতেন, তারপর নাম কেটে দিতেন, পাশে লাল পেন্সিলে লিখে রাখতেন ডেজার্ট, পালিয়ে গেছে। উত্তর ভারতে তীর্থ করতে গিয়ে দক্ষিণের মস্ত দলটি কোনো দিনই আর গাঁয়ে ফিরত না। আত্মীয়রা অপেক্ষা করতেন, তারপর কেঁদে কেটে আবার সংসারে মন দিতেন। কোনো স্মরণীয় সন্ধ্যায় অথবা নিঃসঙ্গ শয্যায় বুকটা মোচড় দিয়ে উঠলে মনে মনে নিজেকে সান্ত্বনা দিতেন, ভাগ্যবান ছিল, গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা প্রাপ্তি হয়েছে। বনপথে বাণিজ্য করতে গিয়ে ভূপালের সওদাগর তখন ঘরে ফেরেন। 5 দিনের পথ ভেঙে ছেলে মায়ের কোলে ফিরতে পারে না। লোকে বলতো বাঘে খেয়েছে, নয়তো সাপে, কিংবা অজ্ঞাত কোনো ব্যাধিতে।
ভারতবর্ষ তখন আশ্চর্য দেশ। বছর বছর তখন হাজার হাজার মানুষকে সেখানে বাঘে খায়, হাজার হাজার মানুষের গঙ্গা প্রাপ্তি হয়, হাজার হাজার সেপাই কোম্পানির ফৌজ থেকে পালিয়ে যায়। সে যেন এক নিরুদ্দিষ্টের দেশ, সেখানে হারিয়ে যেতে কোনো মানা নেই। বিশেষ কোনো বছরে নয়, বছরের পর বছর, যুগের পর যুগ তাই যাচ্ছিল। হারিয়ে যাওয়া তখন বিস্তীর্ণ ভারতে প্রতিদিনের নিয়ম। জনৈক ইংরেজ ঐতিহাসিক খুব সাবধানে মনোযোগ দিয়ে হিসেব কষতে বসেছিলেন একবার। হিসেব শেষে তিনি জানিয়েছিলেন, ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত তার আগের ৩০০ বছরের প্রতি বছর গড়ে অন্তত ৪০,০০০ মানুষ হারিয়ে গেছে এ দেশের কোল থেকে। হ্যাঁ, বছরের পর বছর, ৩০০ বছর, প্রতি বছর গড়ে তাদের সংখ্যা ছিল ৪০,০০০। কোথায় গেল সেই লক্ষ লক্ষ লোকের জনতা? কোথায় গেল ভোপালের সেই দুই কারবারি, জব্বলপুরের পথ থেকে ৫ সঙ্গী সহ ১৫ বছর বয়সের দক্ষিণী মোড়ল তনয়? উত্তরটা দিয়েছিলেন রোশন জমাদার নয়, তার উপরওয়ালা মুকুট জমাদার। সাহেবের কাছে সগর্বে সে বলেছিল, বাঘ নয়, সাপ নয়, যদ্দূর মনে পড়ছে ভোপালের সেই কারবারি দুজন হারিয়ে গিয়েছিল যার হাতের ছোঁয়ায়, সে আমি।